এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সীমা জিয়াওকে ধরার জন্য স্বর্গীয় 8টি প্যালেসের সমস্ত দেবতারা এসে হাজির হয়েছিল। সীমা জিয়াও ভেবে নিয়েছে যে এদেরকে আজকেও শেষ করেই দিবে, তাই যদি ওর নিজেকেও মরতে হয় তবে তাই হবে। ইভেন ও এই চিন্তাটা পর্যন্ত করে ফেলেছে ওর সমস্ত হার্ট দিয়ে, মানে ওর সমস্ত শক্তি দিয়ে আজকে ও এই সমস্ত দেবতাদের মেরে ফেলবে। এর জন্য ওর হৃদয়কে ব্যবহার করছিল এবং আকাশে বাতাসে এই যুদ্ধ চলছিল। তো ওর বুকের মধ্যে তখনও কিন্তু ওই ওয়াটারটা তিয়ান ছিল। তো তিয়ান মনে মনে বলে আজকে মনে হয় গ্র্যান্ড মাস্টার মরে যাবে আর আমাকেও মরতে হবে, যাই হোক মৃত্যুর জন্য প্রস্তুত হই। এই কথা শোনার সাথে সাথে সীমা জিয়াওয়ের মনে হয় তার জন্য তো তিয়ানের মরার কোনো মানেই হয় না, তাই দ্রুত করে সে আকাশ থেকে ওদেরকে কোনো রকমের ছেড়ে দিয়ে নেমে আসে। কিন্তু সে নিজে অনেক ইনজুর্ড ছিল, কারণ আজকে সে তার হৃদয়ের সমস্ত এনার্জি ব্যবহার করে ফেলেছে। তো এই অবস্থায় ওদেরকে তো পালাতে হবে। তখনই সীমা জিয়াওয়ের পায়ের একটা অ্যাঙ্কলেট দেখি সেটা জ্বলে ওঠে আর ওরা একটা ব্যারিয়ারের ভিতরে চলে আসে। মূলত ওর পায়ের ওই অ্যাঙ্কলেটটাই ওকে বাঁচিয়ে নিল। তো এই পরিবেশটা ভীষণই সুন্দর ছিল আর এত শান্ত ছিল যে সীমা জিয়াও ওখানে এসেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে এখানে আমরা একটা লোককে দেখতে পাই, যে লোকটা মূলত একজন ডক্টর বলা চলে, তবে সে এই ব্যারিয়ারের ভিতরে এত বছর ওয়েট করছিল সীমা জিয়াওয়ের জন্য। এদিকে আমরা নিয়ানজুকে দেখতে পাই, নিয়ানজুর জ্ঞান ফিরে এসেছিল। ঠিক সেই টাইমে রুলিং ওকে বলে তুমি এখন কোনো মতেই গ্র্যান্ড মাস্টারকে খুঁজতে যেতে পারবে না, তুমি গেলে বরং ওই 8টি দেবতা তোমার পিছনে লেগে যাবে, তাই তুমি এখন এখানেই থাকো, গ্র্যান্ড মাস্টার ঠিক আছে। ওদিকে বাইফেং মাউন্টেনের ভিতরে গিয়ে মাস্টার সি দেখে তার পুরো মাউন্টেনটি ঝলসে গিয়েছে, তাই সে তার ছেলেকে বলে যেভাবেই হোক দেখো তো ফেংশন ব্লাডের অন্তত একজনও যদি বেঁচে থাকে তাদের গিয়ে খোঁজো আর দেখো কোথায় পালিয়েছে তিয়ান আর গ্র্যান্ড মাস্টার, ওদেরকেও খোঁজো। এদিকে আমরা তিয়ানকে দেখি, ওর মনে পড়ে একটি ছেলে যে ওকে বলেছিল, মানে ইউয়ান শাং যে ওকে বলেছিল যে ও একটা ডেমন, সেই কথাটাই এই লোকটিও বলল, মানে যে এই ব্যারিয়ারের ভিতরে ছিল ওই লোকটিও এখন তিয়ানকে বলে তুমি তো একটা ডেমন, কিন্তু তুমি এই ইমমর্টালের সাথে কি করছো? তুমি কি দেখতে পেয়েছো সীমা জিয়াওয়ের পায়ে একটা অ্যাঙ্কলেট বাঁধা আছে? মূলত ওখানে একটা মেডিসিন বাঁধা আছে, ওই মেডিসিনটা যদি এখন তুমি ওকে খাইয়ে দিতে পারো তাহলে হয়তো সীমা জিয়াও বেঁচে যাবে। ওই অ্যাঙ্কলেটটা দেখা মাত্র ওর মনে পড়ে যায় তিয়ানের যে ওটা তো প্রথম দিনই দেখেছিল, তার মানে এটা বিশেষ কোনো সিল নয় বরং এটা একটা মেডিসিন। তখন ওই ডক্টর লোকটি বলে হ্যাঁ, যদি ওই মেডিসিনটা তুমি ওকে খাইয়ে দিতে পারো তাহলে আমার মনে হয় তুমিই সেই ব্যক্তি যে ওকে ভালো করতে পারবে। তো প্রথমে তিয়ানের মনে হচ্ছিল পারবে না, কিন্তু কিছুক্ষণ পরে ও মেডিসিনটা টান দিলে দেখা যায় যে ওটা ও খুলতে পেরেছে। এই লোকটি তখন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলে আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম, তুমিই সেই মানুষ যে সীমা জিয়াওকে একদম শান্ত করে ফেলতে পারবে। সীমা জিয়াওয়ের জীবনে শুধু তোমারই অপূর্ণতা ছিল আর এখন সেটা পূর্ণতা হয়ে গেল। এই বলে লোকটা হাওয়ায় মিলিয়ে যায় আর বলে এরপরে আমাকে আর কখনোই পাবে না, আমি শুধু এটুকু বলার জন্যই ছিলাম। যাই হোক, এরপরে তিয়ান ওই মেডিসিনটা খাইয়ে দেয় সীমা জিয়াওয়ের। তিয়ান মনে করেছিল এতেই সীমা জিয়াও সুস্থ হয়ে যাবে, কিন্তু না, সীমা জিয়াওয়ের কোনো রকমেই জ্ঞান ফিরছিল না। ও সীমা জিয়াওয়ের শরীরের সমস্ত রক্তগুলো মুছে দিতে থাকে, কিন্তু তারপরেও সীমা জিয়াওয়ের জ্ঞান ফেরে না এবং ও বারবার গ্র্যান্ড মাস্টার বলে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা ঝেনসুকে দেখতে পাই, তার বাবা বলছিল তুমি একটাও মানুষ পেলে না যে বেঁচে আছে? ঝেনসু বলেন না। ওর বাবা বলে তুমি গ্র্যান্ড মাস্টারকেও খুঁজে পেলে না? তখনও জেনসু বলেন না। এবার ও বাড়ি যেতে চায় আর বলে আমি আনসুর সঙ্গে একবার দেখা করতে চাই। ওর বাবা তখন বলে আনসু মারা গিয়েছে এবং আনসুকে সীমা জিয়াও মেরেছে। এই কথা শুনে ও অবাক হয়ে বলে সীমা জিয়াও আনসুকে কেন মারতে যাবে? ওর বাবা বলে এমনিই মেরেছে, এখন তুমি চাও না প্রতিশোধ নিতে আনসুর হয়ে? তো আনসুর প্রতিশোধ নিতে চাইলে সীমা জিয়াওকে খুঁজে বের করো। ও তখন ওর বাবাকে বলে আমি আনসুর প্রতিশোধ নেবই আর সীমা জিয়াওকেও মেরে ফেলবো। এদিকে সীমা জিয়াওকে দেখতে পাই, সীমা জিয়াওয়ের শরীরের ভিতরে যে ফায়ার স্পিরিটটা ছিল ওই স্পিরিটটা বাহিরে বের হয়ে আসে আর ওটা কথা বলতে শুরু করে তিয়ানের সঙ্গে। তিয়ানকে বলে তিয়ান তুমি দেখছো না সীমা জিয়াওয়ের এখন মনের অবস্থা কি? ওর অন্তরের ভিতরে সমস্ত কিছু কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, ওর মনের ভিতরে দাও দাও করে আগুন চলছে। এক্ষুনি যদি তুমি ওর সোল ম্যানারের ভিতরে ঢুকতে না পারো তাহলে হয়তো ও মরে যাবে। ওর সোল ম্যানারের ভিতরে ঢোকার জন্য কপালে কপাল ঠেকায় তিয়ান। এরপরে একটা দেখতে পাই যে ও অন্ধকার জায়গায় ও চলে এসেছে, যেখানে একটা দরজার সামনে ও দাঁড়ানো ছিল। তিয়ান বুঝতে পারে ওই দরজার ওই পাশেই সীমা জিয়াওয়ের অন্তরটা রাখা আছে, মানে হৃদয়টা। তাই ও দরজা ধাক্কাতে লাগে, কিন্তু দরজা খোলে না। ও প্রথমে বলে গ্র্যান্ড মাস্টার, তাও খোলে না। এরপরে ও সীমা জিয়াও বললেও খোলে না, কিন্তু যখন বলে জিয়াও জিয়াও
ঠিক তখনই দরজাটা খুলে যায়। ও দেখতে পারে যে সীমা জিয়াওয়ের অন্তরের ভিতরে কেবল দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ওর অন্তরটা একটা পদ্ম ফুলের অন্তর ছিল, সেই অন্তরটাও আগুনে ঝলসে যাচ্ছে। ইভেন চারপাশে যে স্মৃতিগুলো ছিল সেগুলোও কেবল কষ্টের স্মৃতি ছিল। তো এখানে কিন্তু কেবল মনই প্রবেশ করেছে তিয়ানের দেহ কিন্তু এখনো ওই বাহিরেই আছে। তো এর ভিতরে ওই অন্তরটাকে শান্ত করার চেষ্টা করতে থাকে তিয়ান নিজের অন্তর দিয়েই কিন্তু ওটা চেষ্টা করছিল। এই জন্য তিয়ানের পরনের কাপড় চাপড়গুলো ওরকম, কিন্তু ও যত ওর অন্তরের কাছাকাছি আসছিল বাহিরের দুনিয়ায়, ততই তিয়ান অনেক বেশি কাছাকাছি চলে যাচ্ছিল সীমা জিয়াওয়ের। তো এক সময় ওর অন্তরটাকে অনেকটা স্থির করে ফেলে আর সীমা জিয়াওয়ের অন্তর ওখানে উপস্থিত হয়ে যায়। তাই সীমা জিয়াওয়ের আকৃতিটাও ভেসে ওঠে। সাথে সাথে সীমা জিয়াও ওকে কিস করে আর দেখা যায় যে সীমা জিয়াও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই অন্তরের ভিতরে যেতে যেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল যেহেতু তিয়ানের, তাইও ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এর ভিতরে যেতে গিয়ে ও সীমা জিয়াওয়ের সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে, এটাও নিজেও জানতো না। ও উঠে বলে, সীমা জিয়াও তো এখন ঠান্ডা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ওর জ্ঞান ফিরে এলে ও তো আমাকে মেরেই ফেলবে, ওর সঙ্গে আমি কি না কি করেছি। স্পিরিট ফায়ার তখন বলে, তোমার আরো একবার ওর অন্তরের ভিতরে প্রবেশ করা উচিত, কারণ ওর এখনো জ্ঞান ফেরেনি। কিন্তু তখনও তিয়ান ভাবতে থাকে, আমার কি আর ওর অন্তরের ভিতরে প্রবেশ করা ঠিক হবে? কারণ যতই ওর অন্তরের গভীরে যাচ্ছে আমার নিজেরই তো মাথা আওলা জ্বালা হয়ে যাচ্ছে। ওর অন্তরের ভিতরে কত যন্ত্রণা, আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি আর বাহিরেও আমি হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, তারপরে ও চেষ্টা করে যে না, সীমা জিয়াওকে বাঁচাতে গেলে যেহেতু ও এত দূর কাজকর্ম করেছে, একবার ঢুকেছে ও সোল ম্যানারে, তো আর একবার ঢুকতে তো বাধা নেই। তাই ও আরও একবার ওর সোল ম্যানারের ভিতরে ঢোকে আর দেখা যায় যে তিয়ান অনেক ঘেমে গিয়েছে, কারণ অন্য একজনের সোল ম্যানারের ভিতরে ঢোকা এতটাও সহজ ছিল না। যেহেতু তিয়ানের আবার কাল্টিভেশন খুবই লো, ওর তো অত শক্তিও ছিল না। কিন্তু তারপরে সীমা জিয়াওকে বাঁচানোর জন্য ওর অন্তরের ভিতরে ঢোকে আর সীমা জিয়াওকে সুন্দর করে দেখতে দেখতেও এটা কল্পনা করে সীমা জিয়াওকে প্রথমেও যা ভেবেছিল তা মোটেও নয়, এই ছেলেটি একদম একটা বাচ্চা ছেলের মতো। দেখা যায় তখনই সীমা জিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছে। তো সীমা জিয়াও যখনই জ্ঞান ফিরে আসে, সীমা জিয়াও উঠেই আগে তিয়ানের কপালে কপাল ঠেকায়, কারণ ওই একটু আগে যে স্বপ্নের দুনিয়ায় ছিল, যে সোল ম্যানারের ছিল, তার থেকে শান্তিও কখনো কোনো কিছুতেই পায়নি। তাই ও এবার তিয়ানের সোল ম্যানারের ভিতরে প্রবেশ করে আর নিজের শান্তিটা খুঁজে নেয়। তো সীমা জিয়াও এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। যেহেতু ও সুস্থ হয়ে গিয়েছে তাই এই ব্যারিয়ারের ভিতরে ও আর বেশিক্ষণ থাকতে পারবে না। কিন্তু তিয়ান এখানে বেশ ভালো সময় কাটাচ্ছিল। সীমা জিয়াও তিয়ানকে এসে বলে, আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে, কারণ কিছুক্ষণের ভিতরেই এই ব্যারিয়ার আস্তে আস্তে নিজেই ভাঙতে শুরু করবে। তাই আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, না হলে এই ব্যারিয়ারের সাথে সাথে হয়তোবা আমরাও ভ্যানিশ হয়ে যাব। তাই ওরা ব্যারিয়ারের ভিতর থেকে চলে আসে। এদিকে আমরা রুলিংকে দেখতে পাই। রুলিং মনে মনে চিন্তা করেছিল সীমা জিয়াও এখন বেশ ইনজুর্ড, এখন যদি ওই এই ৮ দেবতাদের সঙ্গে হাত মেলায় তাহলে খুব সহজেই সীমা জিয়াওকে মারতে পারবে। তাই ও মাস্টার শিকে এসে জানায় যে আমিও আপনাদের সঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করতে চাই। মাস্টার শি তখন মনে মনে ভাবে যে এ হয়তো সীমা জিয়াওয়ের হয়ে একটা মূল হয়ে আমাদের ভিতরে ঢুকতে চাইছে, তাই রুলিংকে নিজেদের সাথে রাখে অবজার্ভ করার জন্য। আর এদিকে আমরা জেনসুকে দেখতে পাই, সে তার ফুপুর কাছে এসেছিল শুধুমাত্র সীমা জিয়াওকে খুঁজতে। তার ফুপু বলে, চলো এখনই আমরা এই শহর তন্ন তন্ন করে খুঁজে দেখি যে সীমা জিয়াওকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। এদিকে আমরা সীমা জিয়াওকে দেখতে পাই, ওরা এসেছিল মুন প্যালেস নামের একটা শহরে আর ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা এখানেই থাকবে। আর মাস্টার শি ঠিক কি করার চেষ্টা করছে সেটাও খুঁজে বের করবে। তবে এই শহরে ওদেরকে তো ছদ্মবেশে থাকতে হবে, না হলে মানুষ ওদেরকে চিনে ফেলবে। সেই মুহূর্তে আমরা সানমুন নামের 2 চাচাতো ভাই বোনকে দেখতে পাই। এদেরকে আমি সুবিধাতে সানমুন বলেই ডাকছি। ওরা মুন প্যালেসেই ওদের বাড়ি। যাই হোক, ওদের দুজনকেই টার্গেট করে সীমা জিয়াও আর তিয়ান, যে ওদের রূপটাই ওরা ধরবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা মাস্টার শি এর বোনকে দেখতে পাই। ওরা সীমা জিয়াওকে কোনো রকমে দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে একটা ইনের ভিতরে চলে এসেছে। সীমা জিয়াও এবং তিয়ান ভিতরে প্রবেশ করেই সানমুনের বেশ ধারণ করে আর সানমুনকে পাখি বানিয়ে দেয়। তো সাথে সাথে এখানে যখন মাস্টার শি এর বোন আসে, ওদেরকে দেখতে পায় না, মানে সীমা জিয়াও আর তিয়ানকে তো দেখতে পায় না, তাই ওরা এখান থেকে চলে যায়। এরপরে তিয়ান আর সীমা জিয়াও নিজেদের বেশে ফিরে আসে আর বলে, এই পাখি দুটোকে এখন আমাদের কাছেই রেখে দিতে হবে আর ওদের বেশেই আমরা থাকবো এবং আমরা মুন প্যালেসে প্রবেশ করব। তো ওরা সানমুন পরিচয় নিয়ে মুন প্যালেসে প্রবেশ করে। ওরা অনেকদিন ধরে এই শহরের বাইরে ছিল। তো এরপরে ওদের পড়াশোনা শুরু হয়, কারণ ওরা দুইজনই এখন স্কুলে পড়তো। তো এরা দুজন যখন ক্লাসে যায় ওদের খুবই ক্লাস করতে বোরিং লাগে। সীমা জিয়া এবং তিয়ান তখন নিজেদের ভিতরে বিভিন্ন গল্প করত। ওরা নিজেরা অনেক রকমের জাদুবিদ্যা শিখতো। তো যেহেতু এখন তিয়ান অনেকটাই কাল্টিভেশন হাই করেছে, তাই ও নিজের সোল ম্যানারের ভিতরে প্রবেশ করে। সেখানে ও একটা ডায়েরি লেখে, যে ডায়েরির ভিতরে আজকে সারাদিনে কি হলো ও এগুলোই লিখতো এবং সীমা জিয়াওয়ের কথাও অনেক সুন্দর করে লিখে রাখে।
এটাও লিখেছে ও সীমা জিয়াওকে ভালোবাসে। আর এদিকে 8 সদস্যের একটা টিম গঠন করেছিল মাস্টার শি। মাস্টার শি এখনো নিজেদের ভিতরে সবাইকে বিশ্বাস করে না। মাস্টার শি তার ছেলেকে বলে, যেভাবেই হোক রুলিং এর উপরে একটু নজর রাখো, কারণ আমার মনে হয় না সে আমাদের হয়ে কাজ করবে বলে। এদিকে তিয়ান সবসময় মুন প্যালেসে একা একাই থাকতো, কারণ অধিকাংশ টাইমে সীমা জিয়াও বাহিরে বের হতো। ও সেই স্পিরিট ফায়ারটা খোঁজার চেষ্টা করছে। ও তো জানতে পেরেছে এই পৃথিবীতে দ্বিতীয় একটা স্পিরিট ফায়ার আছে এবং ওটা কোথায় লুকিয়ে রেখেছে মাস্টার শি, সেজন্য অধিকাংশ টাইমেই ওকে বাহিরে থাকতে হতো। এদিকে আমরা রুলিংকে দেখতে পাই। রুলিং আসলে মনে মনে চিন্তা করেছে যে ভাবেই হোক মাস্টার শি এর বিশ্বাস অর্জন করতে হবে, আর সেজন্য ওর কাছে যখনই নিয়ানজু আসতো ও নিয়ানজুকে একটু দূরে দূরে সরিয়ে রাখতো, যাতে মাস্টার শি ওকে অবিশ্বাস না করে। তবে নিয়ানজু এতটাই নেওটা ছিল রুলিং এর যে সবসময় রুলিং এর সাথে সাথে থাকতো। এমনকি নিয়ানজুর নামটা যে নিয়ানজু, এই নামটাও রুলিংই ওকে দিয়েছিল। সো রুলিং এর সাথে ওর সম্পর্কটা বেশ গভীর হতে থাকে। আর এদিকে আমরা মন সেজে তিয়ানকে বসে থাকতে দেখি। তো তিয়ানের কিন্তু খুব একটা ভালো লাগতো না, কারণ ওর সঙ্গে এখন সীমা জিয়ার খুব একটা বেশি দেখা হয় না। সীমা জিয়াও সবসময় নিজের কাজ নিয়ে বিজি থাকে। তো আজকে ওর সীমা জিয়াকে অনেক মিস করছিল। ঠিক সেই টাইমে সীমা জিয়া এসে উপস্থিত হয় আর বলে, আমি আসলে এবার কাজে অনেক দিনই দূরে ছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও আর অত বেশি দূরে থাকবো না। এরপরেও তিয়ানকে খাওয়ানোর জন্য বেশ কিছু খাবার দাবার নিয়ে আসে। তিয়ান খেতে খুবই পছন্দ করে। সীমা জিয়া বলে, আমরা তো ইমর্টাল, তাই আমাদের তো কোনো খাবার দাবার খাওয়া লাগে না, তাহলে তুমি খেতে এত পছন্দ করো কেন? তিয়ান তখন বলে, আসলে আমি বেঁচে থাকার জন্য তো খাই না, খেতে আমার ভালো লাগে, আমি উপভোগ করি, সেজন্য খাই। তুমিও খেয়ে দেখো, দেখবে তোমারও অনেক ভালো লাগবে। এরপর থেকে তিয়ান সবসময় সীমা জিয়ার কানের কাছে বকবক করতো, আর সীমা জিয়া একদম চুপচাপ একটা লিসেনার হয়ে ওর কথাগুলো শুনতো। এভাবে ওদের সম্পর্কটা বেশ ভালো চলছিল। ওরা দুজনে সোল ম্যানারে প্রবেশ করতো, আর সেখানকার ভিতরে ঢুকে ওরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করতো। কি সুন্দর তাই না? ওই যে বাংলাদেশে একটা গান আছে, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। যদি আসলে কেউ কারো মনের ভিতরে ঘুরতে পারতো তাহলে গিয়ে দেখতো সেখানে আগে থেকে আরো অনেক মেয়েই ঘুরঘুর করছে বা অনেক ছেলেই ঘুরঘুর করছে। এদের মতো হতো না যে একজন করেই ঢুকবে আর ওই একজনকেই দেখবে। যাই হোক, সেদিন ক্লাসে আবারও আসে তিয়ান। তিয়ান এসে দেখে যে মাস্টার সেদিন পড়াচ্ছিল আর বলছিল, এই ছোট ছেলেটা ওদের মাস্টার। তো বলছিল, কেউ যদি সোল কাল্টিভেশন করে এবং একজন মানুষ আরেকজন মানুষের আত্মার ভিতরে প্রবেশ করে, তাহলে তাদের এই কাল্টিভেশন শেষ হয়ে যাওয়ার পরেও একজন কাল্টিভেশন পার্টনার যদি মরে যায়, তবে অন্য কাল্টিভেশন পার্টনারও মরে যাবে। তার মানে তিয়ান যদি মরে যায় তাহলে সীমা জিয়াও মরে যাবে, আর সীমা জিয়াও মরে গেলে তিয়ান মরে যেতে পারে। সোল কাল্টিভেশন করলে এটাই হলো কথা, যে বাঁচবো মরবো একসাথেই। এরপর থেকে তিয়ানের সঙ্গে সব সময় সীমা জিয়াও থাকতো। বাহিরে গেলে ওর জন্য গিফট আনতো। তো সেদিন ওর জন্য একটা আয়না নিয়ে এসেছিল সীমা জিয়াও। তিয়ান সেদিন ঘুমাচ্ছিল বসে বসে। সীমা জিয়া আয়নাটা নিয়ে এসে বলে, আমি যেহেতু কাজের জন্য দূরে ছিলাম, তো তোমার জন্য একটা আয়না নিয়ে এলাম। তিয়ান তখন মনে মনে বলে, এটা তো এরকম মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো, হাজব্যান্ড বাহিরে গেল আর ওয়াইফের জন্য কিছু নিয়ে আসলো। ও তখন আয়নাটা দেখে বলে, এই আয়নাটা যদি একটা ফোন হতো, আমি যদি তোমাকে কল করতে পারতাম যখন তুমি বাহিরে থাকবে, এমনকি আমি যদি ভিডিও কলে তোমাকে দেখতে পেতাম, তাহলে কতই না ভালো হতো। সীমা জিয়াও প্রথমেই তো এই কথাগুলো বোঝে না, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারে যে আয়নার মাধ্যমে মূলত তিয়ান ওকে দেখতে চাইছে। তো সীমা জিয়া এই ব্যাপারটা নিজের মাথায় রাখে। তিয়ান তো মডার্ন পৃথিবী থেকে গিয়েছে, তাই ও সবটা জানে, কিন্তু সীমা জিয়াও তো আর জানে না। যাই হোক, ওরা মাঝে মাঝেই ওদের সোল ম্যানারের ভিতরে যেত, কারণ যে যা সোল ম্যানারে বেশি প্রবেশ করবে তার কাল্টিভেশন তত বেশি স্ট্রং হবে। যাই হোক, এর পরদিন যখন আবারও কাজে গিয়েছিল সীমা জিয়া, তখন ওই আয়নার মাধ্যমে কল করে তিয়ানকে। ওদের দুজনের কাছে একই রকম দুইটা আয়না ছিল। তো বলা চলে এটা আইফোনের মতো কাজ করছে আর কি। সীমা জিয়াও যেহেতু শক্তিশালী এবং অনেক টাকা পয়সাওয়ালা লোক, মানে ইমর্টাল, নিশ্চয়ই সে কোনো ছোটখাটো ফোন ইউজ করবে না, সে নিশ্চয়ই আইফোনই কিনতো। যাই হোক, ও যখন কাজে যায় তখন ওই আয়নার মাধ্যমে তিয়ানকে কল দেয়, আর তিয়ান ক্লাসে বসে পড়া ফাঁকি দিয়ে ওর সঙ্গে কথা বলতেই শুরু করে। এভাবেই পুরোটা সময় সীমা জিয়া ওই আয়নার মাধ্যমে ভিডিও কলে থাকতো। সীমা জিয়াকে তিয়ান যখন বলে, এখন তো আমার দেখে মনে হচ্ছে তুমি আমাকে লাইভ স্ট্রিম দেখাচ্ছ, মানে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে সীমা জিয়া ওকে দেখাচ্ছিল। সীমা জিয়া এসব কিছু বুঝতে পারে না যে ভিডিও কল কি, লাইভ স্ট্রিম কি, ফোন কি, তারপরে ওর ব্যাপারগুলো ভালো লাগে। আর এদিকে আমরা দেখতে পাই নিয়ানজুকে। নিয়ানজু বাহিরে এসেছিল, কিন্তু তখনই বাঁশি বাজিয়ে ওকে রুলিং ভিতরে ঢাকে আর ওকে অজ্ঞান করে দেয়। এখানে আরো বেশ কিছু লোক ছিল, ওকে বেঁধে রাখা হয়েছিল, অনেক অত্যাচারও করা হয়েছিল। নিয়ানজু রুলিংকে বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? রুলিং তখন বলে, তুমি ভুলে যেও না তুমি হচ্ছে সীমা জিয়া এর সার্ভেন্ট,
তাই তুমি আর আমি শত্রু। তবে রুলিং এগুলো মাস্টার শিকে দেখানোর জন্যই করছিল, মূলত তার বিশ্বাস অর্জনের জন্য। তাই রুলিং খুব কাছাকাছি এসে নিয়ানজুকে বলে, তুমি আমার গলায় কামড় দাও আর অজ্ঞান হওয়ার নাটক করো, না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তাই ও রুলিং এর গলায় কামড় দেয়। ঠিক তখনই মাস্টার শি এখানে আসে আর বলে, যেহেতু ওকে অনেক অত্যাচার করা হয়েছে, ও মনে হয় মরে গেছে, ওকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হোক। রুলিং বলে, হ্যাঁ ও মরে গেছে, তাই ওকে বাইরে ফেলে দিয়ে আসা হোক। কিন্তু যখন ওকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, ওর পায়ে একটা দড়ি দেখে মাস্টার শি বুঝতে পারে যে আসলে নিয়ানজু মরে যায়নি। তাই নিয়ানজুকে মাস্টার শি এর লোকেরা ফলো করতে করতে একটা জায়গায় আছে, কারণ মাস্টার শি বুঝতে পেরেছিল যে নিয়ানজু এখন তার গ্র্যান্ড মাস্টার অর্থাৎ শিমাজিয়ার খোঁজেই যাবে। তো শিমাজিয়াও পুরোটাই এখন শুনতে পারে যে রুলিং ওর সঙ্গে ঠিক কি কি করেছে। তো ও গ্র্যান্ড মাস্টারকে এসে বলে, আমি অনেক ভুল করেছি রুলিংকে বিশ্বাস করে, আমি আপনার সঙ্গেই থাকবো গ্র্যান্ড মাস্টার। ঠিক তখনই মাস্টার শি এর কিছু লোক এসে ওদের উপর আক্রমণ করে। তখন গ্র্যান্ড মাস্টার বলে, তোমাদের সাহস কি করে হয়? আমি এখন এত শক্তিশালী, তার সত্ত্বেও তোমরা এসেছো কিনা আমাকে সিল করতে? কখনোই সম্ভব নয়। তো এবারও মাস্টার শি এর সমস্ত প্ল্যান মাঠে মারা যায়। এরপরে শিমাজিয়াও বেশ ইনজুর্ড হয়ে ফিরে আসে, কিন্তু দেখা যায় যে মন খারাপ করে বিভিন্ন ইমোজির ছবি আঁকছিল বসে বসে তিয়ান। এদিকে বেশ ইনজুর্ড তো ছিল শিমাজিয়াও, কিন্তু ওই অবস্থায় তিয়ানের সামনেও আসে না। পরে নিজেকে একটুখানি স্টেবল করে হাসি খুশি হয়ে ও তিয়ানের সামনে আসে, সাথে সাথে তিয়ান ওকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিয়ান দেখে ওর সামনে এখনো বসে আছে শিমাজিয়াও। তাই ও শিমাজিয়াওকে বলে, আজকে তুমি কোনো কাজ করতে যাবে না? শিমাজিয়াওকে বলে, আজকে আমার ছুটি দিন, আজকে কোনো কিছুই করবো না, বলো তুমি কি করতে চাও। এরপরে ওরা মাছ ধরতে আসে। ওরা এমন একটা পন্ডে এসেছিল যেখানে অনেকগুলো টাচিং ফিশ ছিল, যেগুলো হলো স্পিরিচুয়াল ফিশ। তো ওই ফিশগুলো অফার করে শিমাজিয়াও তিয়ানকে। সব থেকে বড় কথা, ওরা যে পন্ডে এসেছিল সেটা মাস্টার শি এর পন্ড, এবং মাস্টার শি এই পন্ডে সমস্ত স্পিরিচুয়াল মাছগুলো রেখেছে নিজের কাল্টিভেশন হাই করার জন্য। শিমাজিয়াও তিয়ানকে এখানে নিয়ে এসেছে মাস্টার শি এর সমস্ত স্পিরিচুয়াল মাছগুলো ভেজে ভেজে খাওয়ানোর জন্য। তো ভাবুন তো, মাস্টার শি কত পরিশ্রম করে এগুলো করছে, আর শিমাজিয়াও কিনা তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মাস্টার শি সেই স্পিরিচুয়াল মাছগুলো ভেজে ভেজে তিয়ানকে খাওয়ানোর কথা চিন্তা করছে। তো যাই হোক, এর সাথে সাথেই শেষ করছে এই পার্টের গল্প। জানি না এই পার্টটি কতক্ষণ স্থায়ী হবে, দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি এই চ্যানেলে এই পার্টটি না থাকে, তাহলে আমি আমার আরেকটা নন মনিটাইজ চ্যানেলে এটা দিয়ে দেবো। আসলে নন মনিটাইজ চ্যানেলগুলোতে ভিডিওগুলো দিলে দেখছি থাকছে এবং ওখান থেকে ব্লক হচ্ছে না। তাই যদি এই চ্যানেলে বেশিক্ষণ না থাকে, আমি আমার ওই চ্যানেলে দিয়ে দিব এবং আপনাদের লিঙ্কও শেয়ার করে দিব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।